পরীক্ষা আসলেই একটা চ্যালেঞ্জ, তাই না? আর এই চ্যালেঞ্জে প্রায় যে বিষয়টা আমাদের আটকে দেয় সেটা হলো রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। তো আজকের এই বিশ্লেষণে আমরা রেওয়া মিলের একেবারে ভেতর পর্যন্ত যাব। একদম বেসিক থেকে শুরু করে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কৌশলগুলো সবকিছুই সহজ করে বুঝে নেব। তো আজকের এই পুরো আলোচনাটা আমরা সাজিয়েছি 5টা ধাপে। প্রথমে আমরা জানব রেওয়া মিল আসলে কি আর কেনই বা এটা এত জরুরি। এরপর দেখব অ্যাকাউন্টিংয়ের সেই জাদুকরী সূত্র ডেবিট আর ক্রেডিট। তারপর আমরা উদাহরণ দিয়ে দেখব কোন আইটেমগুলো ডেবিট দিকে বসে আর কোনগুলো ক্রেডিট দিকে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এমন কিছু আইটেম যা রেওয়া মিলে কখনোই আসে না, সেগুলো নিয়ে কথা বলবো। চলুন তাহলে আর দেরি না করে আমাদের প্রথম সেকশনে চলে যাই। এখান থেকেই রেওয়া মিলের মূল ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ভাবুন তো, একটা বড় কোম্পানিতে প্রতিদিন হাজার হাজার লেনদেন হয়। একজন হিসাবরক্ষক কিভাবে নিশ্চিত হবেন যে হিসাবের খাতায় কোনো গাণিতিক ভুল হয়নি? এত সব হিসাবের মধ্যে শুদ্ধতা যাচাই করা কি আদৌ সম্ভব? ঠিক এখানেই কাজে আসে রেওয়া মিল। সহজ করে বললে রেওয়া মিল হচ্ছে আপনার হিসাবের খাতার একটা হেলথ চেকআপের মতো। এটা এমন একটা লিস্ট যেখানে একটা নির্দিষ্ট দিনে সব খতিয়ান হিসাবে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সকে পাশাপাশি রাখা হয়। এর প্রধান কাজই হলো এটা দেখা যে মোট ডেবিট আর মোট ক্রেডিট সমান আছে কিনা। যদি দুই দিক মিলে যায় তাহলে প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি যে হিসাবে কোনো গাণিতিক ভুল নেই। এবার আসা যাক অ্যাকাউন্টিংয়ের একেবারে হার্টে, মানে ডেবিট আর ক্রেডিটের নিয়মে। এই নিয়মগুলো একবার বুঝে গেলে রেওয়া মিল তৈরি করাটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। ডেবিট ক্রেডিটের এই বিশাল জগৎকে মনে রাখার একটা খুবই সহজ টেকনিক আছে। ভাবুন, আমরা সব হিসাবকে দুটো কাল্পনিক দলে ভাগ করে ফেলছি। এক দলের স্বাভাবিক চরিত্রই হল ডেবিট আর অন্য দলের ক্রেডিট। এই যে টেবিলটা দেখছেন, এটাকেই বলতে পারেন অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল। খেয়াল করে দেখুন, এখানে দুটো টিম আছে। প্রথম টিমে আছে সম্পদ, ব্যয় আর উত্তোলন। এদের স্বাভাবিক ব্যালেন্স হল ডেবিট, মানে এগুলো বাড়লেও ডেবিট আর কমলে হয় ক্রেডিট। আর দ্বিতীয় টিমে আছে দায়, মালিকানা সত্ত্ব আর আয়। এদের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, মানে এরা বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। এই সহজ সূত্রটা মাথায় রাখলেই রেওয়া মিলের অর্ধেক কাজ শেষ। রুল তো আমরা জেনে গেলাম, এবার চলুন দেখি বাস্তবে কোন কোন আইটেমগুলো ডেবিট সাইডে বসে। যেহেতু আমরা জানি সব সম্পদ ডেবিট, তাই এর লিস্টটাও কিন্তু বেশ লম্বা। আপনার হাতে থাকা নগদ টাকা, ব্যাংকের জমা, কোম্পানির দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র থেকে শুরু করে প্রাপ্য হিসাব মানে দেনাদার, এমনকি সুনাম বা বিনিয়োগের মতো সম্পদও কিন্তু ডেবিট দিকেই বসবে। ঠিক একই লজিকে একটা ব্যবসার যত রকম খরচ বা ক্ষতি আছে সেগুলো ডেবিট হবে। যেমন ধরুন পণ্য কেনা বা ক্রয়, কর্মচারীদের বেতন দেওয়া, দোকানের ভাড়া, বিজ্ঞাপনের খরচ, অনাদায়ী পাওনা বা প্রদত্ত বাট্টা, এগুলো সবই তো ব্যয়, তাই এদের সবার জায়গা হবে ডেবিট কলমে। এখানে আরও দুটো আইটেম আছে যা নিয়ে প্রায়ই কনফিউশন তৈরি হয়। মালিকের উত্তোলন আর বিক্রয় ফেরত, দুটোই কিন্তু সবসময় ডেবিট হয়। কারণ মালিক যখন ব্যবসা থেকে টাকা তোলেন তখন মালিকানা সত্ত্ব কমে যায়, তাই উত্তোলন ডেবিট, আর বিক্রি করা মাল ফেরত এলে আয় কমে যায়, তাই বিক্রয় ফেরতও ডেবিট। ডেবিট সাইড তো ক্লিয়ার, তাই না? এবার চলুন কয়েনের অন্য পিঠটা দেখি, মানে ক্রেডিট আইটেমগুলো। যত ধরনের দায় আছে, মানে প্রতিষ্ঠানকে যা কিছু ভবিষ্যতে ফেরত দিতে হবে বা পরিশোধ করতে হবে, তার সবই ক্রেডিট। যেমন যাদের কাছ থেকে বাকিতে কিনেছেন সেই পাওনাদার, ব্যাংক থেকে নেয়া লোন কিংবা কর্মীদের বকেয়া বেতন, এগুলো সবই প্রতিষ্ঠানের জন্য এক একটা লায়াবিলিটি বা বাধ্যবাধকতা, তাই এগুলো ক্রেডিট। একইভাবে প্রতিষ্ঠানের যত আয় বা লাভ সব ক্রেডিট। কারণ কি? কারণ আয় বাড়লে মালিকের সত্ত্ব বাড়ে, যা কিনা ক্রেডিট। তাই ব্যবসার প্রধান আয় মানে বিক্রয় থেকে শুরু করে প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা বা বিনিয়োগ থেকে পাওয়া সুদ, এই সব কিছুই ক্রেডিট আইটেম। আর সবশেষে মালিকানা সত্ত্ব ও সঞ্চিতি। মালিক যে মূলধন দেন সেটাকে ব্যবসা একটা অভ্যন্তরীণ দায় হিসেবে দেখে, তাই এটা ক্রেডিট। আর ভবিষ্যতে ব্যবহারের জন্য যে টাকা জমানো হয়, মানে বিভিন্ন সঞ্চিতি, সেটাও ক্রেডিট। ক্রয় ফেরতও ক্রেডিট, কারণ এটা ব্যবসার খরচকে কমিয়ে দেয়। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার চেয়েও গুরুত্বপূর্ণ অংশে এবার আমরা ঢুকছি। এটা পরীক্ষার জন্য বলতে পারেন মোস্ট ওয়ান্টেড টপিক। এমন কিছু আইটেম আছে যা নিয়ে প্রায়ই কনফিউশন হয় এবং এগুলো রেওয়া মিলে আসেই না। বিশ্বাস করুন, বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে। পরীক্ষকরা দেখতে চান আপনার কনসেপ্ট কতটা পাকা। সো এই দুটো জিনিস একদম মাথায় গেঁথে নিতে হবে।
প্রথমটা হলো সমাপনী মজুত পণ্য বা ক্লোজিং স্টক। এটা কেন আসে না? কারণটা খুব সিম্পল। এই পণ্যের মূল্যটা অলরেডি মোট ক্রয়ের ভেতরে হিসাব করা আছে। এটাকে যদি আবার আলাদা করে রেওয়া মিলে আনা হয় তাহলে একই জিনিসের হিসাব দুইবার হয়ে যাবে। আর দ্বিতীয়টা হলো সম্ভাব্য দায়, মানে এমন কোনো দায় যা হয়তো ভবিষ্যতে হতে পারে আবার নাও হতে পারে। যেমন ধরুন কোর্টে একটা কেস চলছে, যেহেতু এটা এখনো নিশ্চিত না, তাই এটাকে হিসাবের খাতায় আনা যায় না। এই যে দেখুন, এখানে বলা হয়েছে সম্ভাব্য দায়গুলো আসলে আর্থিক বিবরণীতে সরাসরি রেকর্ড করা হয় না, কারণ এগুলো এমন বাধ্যবাধকতা যা এখনো ঘটেনি, শুধু ঘটার একটা সম্ভাবনা আছে। তাই এগুলোকে রেওয়া মিলের ভেতরে না দেখিয়ে নিচে টিকা বা নোট হিসাবে দেখানো হয়। তো সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন, যদি রেওয়া মিলের ডেবিট আর ক্রেডিট দুই পাশ হুবহু মিলে যায়, তাহলেই কি আমরা ধরে নেব যে হিসাবে কোনো ভুল নেই? উত্তরটা হলো একদমই না। রেওয়া মিল শুধু গাণিতিক শুদ্ধতাটা বলে দেয়, কিন্তু এমন অনেক ভুল আছে, যেমন একটা লেনদেন যদি পুরোপুরি হিসাবের খাতা থেকে বাদ পড়ে যায়, যা একটা মিলে যাওয়া রেওয়া মিলও ধরতে পারে না। তাই মনে রাখতে হবে, রেওয়া মিল খুব দরকারি একটা টুল, কিন্তু এটাই সবকিছু নয়।